ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, কচুর শাক ইলিশ মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটি আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম। কচু শাকের ঘন্টটি দুরকম পদ্ধতিতে রান্না করা হয়ে থাকে, একটা নিরামিষ পদ্ধতিতে আর একটি আমিষ পদ্ধতিতে। আমি আজকে আমিষ পদ্ধতিতে ইলিশ মাছের মুড়োর অংশ দিয়ে রান্নাটিকে করেছিলাম। এছাড়া আরেকটি আমিষ পদ্ধতিতেও কচুর শাক রান্না করা হয়ে থাকে, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়েও কিন্তু কচুর শাকের রেসিপি খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে আমি আবার নেক্সট কোনো দিন কচুর শাক চিংড়ি দিয়ে রান্না করে দেখাবো। কচুর শাকের ঘন্ট রান্নাটি করতে যে কচুগুলো আমরা এই রান্নার মধ্যে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে 1 দুধমান কচু বা দুধ কচুর ডাঁটি, আর 2 হচ্ছে কালো রঙের যে শোলা কচু গাছ আছে সেই শোলা কচুর ডাঁটিগুলো কিন্তু আমরা এই কচুর শাকের ঘন্টের জন্য ব্যবহার করে থাকি। আমি এখানে দেখতে পাচ্ছেন যে কালো রঙের যে শোলা কচুর গাছ হয় সেই কচু গাছটিকে আমি নিয়েছিলাম রান্নার জন্য। আজকে আমার এই কচুর শাকের ঘন্ট রেসিপির জন্য আমিও কিন্তু কচুর শাকটি নিয়েছিলাম শোলা কচু, অর্থাৎ এই কালো ডাঁটিওয়ালা শোলা কচুর ডাঁটি নিয়েছিলাম। আমার হাজবেন্ড বাজার থেকে 3 আঁটি এই শোলা কচুর ডাঁটি কিনে নিয়ে এসেছিল, গোটা অবস্থায় কিনে এনেছিল। আমি এগুলো বাড়িতে পরিষ্কার করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আমি বাজার থেকে নিয়ে আসার পর প্রথমে আমি একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরের যে কিচেন সিঙ্ক থাকে সেই সিঙ্কে ফেলে এবং 3 থেকে 4 বার ভালো করে রগড়ে কষলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেটে রাখা কচুর ডাঁটিগুলোকে। বাজার থেকে কাটা কচু বিক্রি হয়, কিন্তু আমি কাটা কচু এই জন্য কিনে আনতে না করি কারণ ওখানে খোসাগুলো ভালো করে ছাড়ানো হয় না। আমি নিজের হাতে খুব যত্ন সহকারে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এই কচুর শাকের ঘন্টটাকেই প্রতিবার রান্না করে থাকি। সেই কারণে আমার হাজবেন্ড এরকম ডাঁটিওয়ালা গোটা কচুর ডাঁটি কিনে নিয়ে আসে বাজার থেকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসে এক এক করে ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, একদম একটু আঁশ এদের গায়ে থাকবে না। খুবই সুন্দর করে এবং পরিষ্কার করে আমি এক এক করে এই কচুর ডাঁটির থেকে আঁশ বা ছাল ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে একটু রান্না করার সময় কোনো সমস্যাই না হয়। তো দেখুন আমার সমস্ত কচুর ডাঁটির থেকে এই আঁশ বা ছাল ছাড়ানো হয়ে গিয়েছিল। এবার আমি বেসিনের মধ্যে নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছিলাম কচুর ডাঁটিগুলোকে। আর আমার হাতের অবস্থা দেখেছেন কীরকম লাল হয়ে গেছে, হালকা হালকা কিন্তু হাতটাও চুলকাচ্ছিল। তো এবার দেখুন আমি একদম কষলে একদম রগড়ে ভালো করে এই কচুর ডাঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রথমে একবার ভালো করে ধুয়ে নেবার পর তারপরে আমি সমস্ত কচুর ডাঁটিগুলোকে আমি এই সিঙ্কের ভেতরে ঢেলে দিয়েছিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে রগড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কারণ এই কচুর ডাঁটির ফাজের মধ্যে কিন্তু অনেক নোংরা বা পোকামাকড়ের ডিম থেকে যায়, সেগুলো রান্নার মধ্যে দিলে একটা ফুড পয়জনের ব্যাপার থেকে যায়। সেই কারণে আমি এইভাবে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কচুর ডাঁটিগুলোকে। দেখতেই পাচ্ছেন যে কচুর ডাঁটিগুলোকে আমি কিভাবে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এইভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ কচুর ডাঁটি অনেক নোংরা জায়গাতেও হয়ে থাকে, সেগুলো কোথার থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করছে আমরা কেউ দেখতে যাচ্ছি না। এই কারণে আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। চেষ্টা করবেন আপনারাও এইভাবে কচুর ডাঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবার। 3 থেকে 4 বার কচুর ডাঁটিগুলোকে ভালো করে ধুয়ে নেবার পর এবার আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছিলাম, আর প্রেসার কুকারের মধ্যে সেই ধুয়ে রাখা কচুর ডাঁটিগুলোকে এক এক করে ভরে দিয়েছিলাম। কচুর শাকগুলোকে প্রেসার কুকারের ভেতরে ভরে দেবার পর এবার আমি এর ভেতরে 1 ঢাকনি লবণ ও আর 1 ঢাকনির একটু বেশি ভিনিগার এর ভেতরে ঢেলে দিয়েছিলাম। লবণ দিয়ে নেবার পর আমি কচুর ডাঁটিগুলোকে লবণের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এর ভেতরে ভিনিগার দিয়েছিলাম এবং ভিনিগার লবণ দেওয়া হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে ঢাকনি আটকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে প্রেসার কুকারের থেকে নামিয়ে নিয়েছিলাম।
কচুর ডাঁটিগুলো সেদ্ধ করার সময় আলাদাভাবে আমি কোনো রকম জল এর মধ্যে মেশাইনি। লবণ আর ভিনিগার যা দিয়েছিলাম তাতেই কিন্তু কচুর ডাঁটির থেকে নিজস্ব জল বেরিয়েছিল, আর এই নিজস্ব জল দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। কচুর শাক বা কচুর গাছটি এমন একটি উদ্ভিদ যে উদ্ভিদের নিজের গায়ে প্রচুর জল থাকে। আলাদা করে সেদ্ধ করার জন্য কোনো জল দেওয়ার প্রয়োজনই পড়ে না। এর ভেতরে একটু লবণ দিলেই প্রচুর জল বেরিয়ে যায়। তাই কচুর শাক রান্না করার সময় যখন সেদ্ধ করবেন, যেভাবেই সেদ্ধ করুন না কেন, সেটা কড়াইতেই করুন ঢাকা দিয়ে বা প্রেসার কুকারে, দেখবেন প্রচুর কিন্তু জল বেরোয় লবণ দেওয়াতে। দেখতে পাচ্ছেন কচু শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝুড়ির মধ্যে এই সেদ্ধ করে রাখা কচুর ডাঁটিগুলোকে ঢেলে দিয়েছিলাম। সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো যে ঝুড়ির মধ্যে ঢেলে আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেখানে হাত দিয়ে চেপে চেপে এর ভেতরকার সম্পূর্ণ জলগুলো কিন্তু আমি বের করে নিয়েছিলাম। যেহেতু কচু শাকের ঘন্টটি ইলিশ মাছের মুড়ো দিয়ে তৈরি হচ্ছে, সেই কারণে আমি এখানে নিয়েছিলাম একটি বড় সাইজের ইলিশ মাছের মুড়ো। এই মুড়োর অংশটিকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এরপর আমি একটি কড়াইতে তেল ঢেলে দিয়েছিলাম। সম্পূর্ণ রান্নাটি আমি সর্ষের তেল দিয়ে করেছিলাম, সে কারণে কড়াইতে আমার পরিমাণ বুঝে আমি সর্ষের তেল ঢেলে, সর্ষের তেল যখন গরম হয়ে এসেছিল সেই পর্যায়ে আমি ওই ইলিশ মাছের মুড়োগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গরম তেলের মধ্যে আমি ইলিশ মাছের মুড়ো দুটোকে নুন হলুদ মাখিয়ে তেলের ভেতরে ছেড়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেবার পর যখন একটা সাইড কড়াভাবে ভাজা হয়ে গিয়েছিল, তখন অপর সাইডটাও আমি খুন্তি দিয়ে উল্টে দিয়েছিলাম। ইলিশ মাছের মুড়োর অংশগুলোকে এভাবে উল্টে পাল্টে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও ভেজে কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। মশলার জন্য খুব সামান্য মশলা আমি এখানে ব্যবহার করেছিলাম। নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ এবং 1.5 ইঞ্চি আদা, 1 টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন গোটা সাদা জিরে। আদার সাথে রাঁধুনি ও গোটা জিরেটাকে আমি শিলপাটায় ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমি শিলপাটাতে মিহি করে বেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা, একটা ফোড়নের জন্য তেজপাতা, আর পেঁয়াজটা তো কুচিয়ে রেখেছিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি 1 টিস্পুন গোটা জিরে দিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিলাম এর মধ্যে তেজপাতাটাকে ছিঁড়ে, আর কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ওই তেলের ভেতর ছেড়ে দিয়েছিলাম। তেলের ভেতরে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবার পর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যখন একটা হালকা লালচে ব্রাউন কালার ধরবে, সেই পর্যায়ে আমার জিরে, আদা ও রাঁধুনি বাটাটাকে আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার বাটা মশলাটিকে তেলের ভেতরে দিয়ে দেবার পর আমি একই সাথে কড়াইতে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছের মুড়োটাকে। ইলিশ মাছের ভেজে রাখা মুড়োটা এই মশলার মধ্যে দিয়ে দেবার পর এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম একটি বড় চামচের 1 চামচ চিনি। চিনি কচুর শাকে দিতেই লাগবে, না হলে কিন্তু এর ভেতরকার স্বাদ হবে না। তারপর দিয়েছিলাম এর ভেতরে 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ। কচুর শাক রান্নাটি করার সময় যদি এর মধ্যে মিষ্টি না দেওয়া হয়, তাহলে রান্নাটির স্বাদ কিন্তু একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। তাই কচুর শাক রান্না করার সময় অবশ্যই কিন্তু এর ভেতরে একটু মিষ্টি অবশ্যই দেবেন। যারা চিনি খেতে পছন্দ করেন না বা খান না, তারা চিনিটাকে স্কিপ করে যাবেন। এর পরিবর্তে সুগার ফ্রি অথবা গুড়ও দিতে পারেন। এবার কড়াইয়ের মশলার ভেতরে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে ঢেলে দিয়েছিলাম। জল ঝরিয়ে রাখা কচুর শাকটিকে এবার কড়াইয়ের মশলার ভেতরে ঢেলে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে ওই ইলিশ মাছের মুড়োর সাথে মিশিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে কিভাবে উল্টে পাল্টে এই পুরো কচুর শাকটিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। কচু শাকটি রান্না করার সময় আমি এখানে কোনো রকম গুঁড়ো ঝাল ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ঝাল দিতে পারেন। আমি গুঁড়ো ঝালের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কাটাকেই দিয়েছিলাম। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এর ভেতরে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল মিশিয়ে রান্নাটি করবেন। ভালোভাবে কচুর শাকটাকে কষিয়ে নেবার পর এবার আমি এর ভেতরে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটাকে খুলে আবার আমি কচুর শাকটিকে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম। ঢাকা দেওয়ার ফলে এর ভেতর থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসেছিল এবং বেশ ভাজা ভাজা লাল লাল রং ধরে এসেছিল।
এভাবেই আমি পুরো কচুর শাক রান্নাটি করার সময় আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটিকে করেছিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে এই পদ্ধতিতে রান্না করলে দুটো সুবিধা পাওয়া যায়। প্রথমত, ঢাকা দেওয়ার ফলে এই কড়াইতে কচুর শাকের ভেতর থেকে তেল ছেড়ে আসে, প্রচুর পরিমাণে তেল বেরিয়ে আসে, আলাদা করে এর ভেতরে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন হয় না। আর দ্বিতীয় হচ্ছে, ভাপে ভাপেই কিন্তু এর ভেতরে সেদ্ধ হয়ে যায়, অথবা এর ভেতরে যে জলজ অংশটা থাকে সেটা কিন্তু পুরো রসটাকে শুষে নিয়ে শুকিয়ে দেয়। এভাবেই কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে কচুর শাকটাকে যতক্ষণ ধরে ভাজা ভাজা করে রান্নাটিকে করে নেওয়া যাবে, তাহলে এর ফলেতে কিন্তু একটুও গলা চুলকাবে না। আমি যে পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে থাকি বা তৈরি করেছিলাম, এই টিপসগুলো ফলো করে করে যদি আপনারাও বাড়িতে এভাবেই কচুর শাকে রান্না করেন, তাহলে কিন্তু কথা দিচ্ছি এতটুকুও কিন্তু কচুর শাক খাওয়ার সময় গলা চুলকাবে না। যত বেশি ভালো করে ভাজা ভাজা করে শুকনো করে কচুর শাকটি রান্না করবেন, দেখবেন তত ভালো টেস্ট হবে খেতে এবং গলাও কিন্তু ধরবে না। বাঙালিদের ঐতিহ্যবাহী ও সাবেকি রান্নার মধ্যে যেমন কচুর শাক মাছের মুড়ো দিয়ে কচুর শাকের ঘন্ট, এছাড়া মোচার ঘন্ট, শুক্তো, এই ধরনের রান্নাগুলো যদি ভাতের পাতে না থাকে তাহলে আর বাঙালি কিসের। কচুর শাকটিকে আমরা সিজন পারপাস করে থাকি, আর মোচার ঘন্ট শুক্তোটা 12 মাসই হয়ে থাকে। বর্ষাকাল আসলে পরে ইলিশ মাছটা তখন পাওয়া যায়, আর ইলিশ মাছ থাকলেই তখন কচুর শাকের ঘন্টের কথা আমাদের মাথায় আসে। তাই সারা বছরে সিজন পারপাস যে ধরনের রান্নাগুলো হয়ে থাকে, শাক সবজি ফলমূল সব রকমই রান্না আমি করবার চেষ্টা করে থাকি এবং রান্নাগুলো করে আমার হাজবেন্ড এবং মেয়ের পাতে তুলে দেওয়ার চেষ্টা করে থাকি। এতগুলো বছর ধরে আমি যেটুকুনি যা শিখেছি এই রান্নার জগতে আজকে আমি আসতে পেরেছি, এই সম্পূর্ণটা আমার নিজের চেষ্টায়। কেউ কিন্তু আমাকে হাতে ধরে এতটুকুনি শিখিয়ে দেন। হ্যাঁ, কিছুটা আমার শ্বশুরমশাই আমাকে হেল্প করতো, তাছাড়া বাড়িতে আর অন্য কারোর কাছে আমি কোনো রকম সহযোগিতা বা এই রান্না শেখার শিক্ষাটা পাইনি। সবটুকুনি নিজের চেষ্টাতে এতদূর আমি আসতে পেরেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটি তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী সাবেকি রেসিপি ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাকের ঘন্টের রেসিপি। তাহলে বাঙালির ঐতিহ্যবাহী সাবেকি রান্না ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাকের ঘন্টটি, আজকে আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল।